কোনো জোট করছি না। এবারের আমাদের যে নির্বাচন পলিসি, আমরা কোনো জোট করছি না, নির্বাচনী আসন সমঝোতা হচ্ছে। এটা আগাগোড়াই আমাদের এই আলোচনা। তো আমরা এরকম চিন্তা করছি না যে সমঝোতাটা শেষ পর্যন্ত হবে না, এমন চিন্তা আমরা করছি না। আমরা অনেক দূর পথ পাড়ি দিয়ে এসেছি এবং আমাদের দলগুলোর প্রিপারেশন অনেকটা সেরকমই যে আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশন করব। অন্যথায় আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রায় 268টি আসনে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করেছিলাম। অবশিষ্ট আরো 32টা প্রার্থীও আমাদের প্রস্তুত ছিল। 300 আসনই আমাদের একক দলীয় ভাবে নির্বাচন করার প্রস্তুতি আমাদের ছিল, কিন্তু আমরা সেদিকে আগেইনি। আমরা দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক এবং ইসলামী সংগঠনগুলোর ঐক্যবদ্ধ একটি ওয়ান বক্স পলিসির নীতিতে আমরা নির্বাচন করার যেই চেষ্টা দীর্ঘদিন ধরে করছিলাম, বিশেষ করে যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আমূল পরিবর্তনের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের, সেই আকাঙ্ক্ষাটাকে আমরা শ্রদ্ধা করতে চেয়েছি এবং সেই জন্যই আমরা ওয়ান বক্স পলিসিতে আগামী নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি। আমাদের সকল প্রিপারেশন সেরকমই, কাজে আমরা ভিন্ন কিছু চিন্তা করছি না। এরপরেও আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রায় শতখানিক আসনে আমাদের দলীয় নমিনেশন দাখিল করা আছে। তো আমরা আশা করছি যে আমাদের মধ্যে শেষ একটা সমঝোতা হবে এবং সেই সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। 11 দলীয় সমঝোতায় যেহেতু অনেকগুলো দল, স্বাভাবিকভাবেই, এবং আমাদের এই নির্বাচনী সমঝোতাটা গড়ে উঠেছে আন্দোলনের মাঠ থেকে। আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করার লক্ষ্যে প্রথমে গণভোটের দাবিতে আমরা আন্দোলনে নেমেছিলাম এবং সেই গণভোটটা যেন জাতীয় সংসদ নির্বাচনের আগেই হয়, এটা আমাদের প্রত্যাশা ছিল। সেই জায়গা থেকে আন্দোলনের মাঠ থেকে আমরা এক বাক্সে নীতিতে আমরা দলগুলো সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্তে উপনীত হয়েছি। কাজেই অনেকগুলো দল, কোনো সংসারে অনেক ভাই থাকলে সেই সংসারের সম্পত্তি বন্টনের মধ্যেও তাদের মধ্যে অনেক সময় টানাপোড়েন দেখা যায়। কাজেই এখানে বিষয়টা খুবই জটিল এবং প্রত্যেকটা আসনের বিপরীতে একজন করে প্রার্থীকে চূড়ান্ত করা, এটা একটা জটিল প্রক্রিয়া। এরপরেও আমরা অনেক দূর অগ্রসর হয়েছি এবং আমরা আশা করছি যে যেই সমঝোতার বিষয়ে আমাদের যে নীতি নির্ধারণ করা হয়েছে, আমরা সেই নীতির মাধ্যমেই যেই আসনে যেই প্রার্থীর সম্ভাব্যতা সবচেয়ে বেশি এবং সবগুলো অংশগ্রহণকারী সমঝোতার মধ্যে প্রতিটি দল যেন ন্যায্যতার ভিত্তিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান, প্রার্থীরা তারা পান, এই বিষয়গুলো মাথায় রেখে ইনশাল্লাহ আমরা আশা করছি যে বিষয়টা সহসা সিদ্ধান্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তেমন কোনো জটিলতার কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। বিগত নির্বাচনগুলোর ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। দেশবাসী জানে যে নির্বাচনগুলো একেবারেই ন্যূনতম কোনো গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ ছিল না। এবারে নির্বাচন নিয়ে স্বভাবতই দেশের মানুষের মধ্যে বিপুল আগ্রহ এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ, বিশেষ করে তরুণ ভোটার যারা আছে, যারা প্রায় 35 ইয়ার্সের আন্ডার যারা, তারা সকলেই নতুন ভোটার। বাংলাদেশে এক আশ্চর্য রকম বিষয়, তারা সকলে মুখিয়ে আছে এটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে। সরকার এই বিষয়ে বারবার তারা তাদের প্রত্যয়ের ঘোষণা দিচ্ছে, কিন্তু আমরা এখনো এই বিষয়টা পরিপূর্ণ আশ্বস্ত না যে সম্পূর্ণ লেভেল প্লেইং ফিল্ডে সরকারি নির্বাচনটা করতে পারবে। কারণ আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের লোকজনের মধ্যে আমাদের দেশে একটা মনোভাব থাকে, মনোবৃত্তি থাকে যে তারা এই সম্ভাব্য যে কোনো বা যেই দলের কোন দলের প্রতি বায়াস্ট হয়ে যাওয়া। অতীতে যারা ক্ষমতায় থেকেছে কোনো না কোনো সময়, দেখা যায় যে যেই দল ক্ষমতায় থাকে তাদের নিয়োজিত অনেক লোকজন প্রশাসনে থাকে,
সেই হিসাবে প্রশাসনের লোকজন আর বিগত 15 বছর যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তারা ব্যাপকভাবে প্রশাসনকে দলীয়করণ করেছে। সেই লোকগুলো সব প্রশাসনে রয়ে গেছে এবং তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে দর্শন, তারা দেশকে এবং ইসলামী শক্তিকে তারা তাদের এন্টি শক্তি হিসেবেই বিবেচনা করত। সেই জায়গাটা থেকে আমাদের একটা আশঙ্কা আছে যে লেভেল প্লেইং ফিল্ড আসলে যথাযথভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে কিনা সরকার। এখন পর্যন্ত আমরা এই বিষয়ে যথেষ্ট আপত্তি করার মতো বিভিন্ন ঘটনা সংঘটিত আছে এবং বিভিন্ন জায়গায় প্রশাসনের যে আচরণ সেটাও সম্পূর্ণ একেবারে নিরপেক্ষ বা সমতার ভিত্তিতে তাদের আচরণ আমরা পরিপূর্ণভাবে সার্টিফাই করতে পারছি। কাজে আমরা এই বিষয়ে শঙ্কিত। শেষ পর্যন্ত আমরা নির্বিঘ্ন এবং লেভেল প্লেইং ফিল্ড আমরা পাবো। তো একজন বাংলাদেশের শীর্ষ আলেমের নামে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেইন স্ট্রিম মিডিয়াতেও একটা বিবৃতি এসেছে। তো সেই বিবৃতির ব্যাপারে ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমগণ যাদের নামে বিবৃতি এসেছে তারা নিজেরাও নিজেদের পক্ষ থেকে এই বিষয়ে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। মাধ্যমে, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সেই সংবাদগুলো প্রচারিত হয়েছে। প্রায় সকলেরই এই পর্যন্ত যেই বক্তব্য এসেছে যে তারা কেউ জানেন না তাদের নামে এই বিবৃতিটি কিভাবে আসলো। বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, হাটহাজারী মাদ্রাসার বড় বড় ওলামায়ে আলেম সমাজ এবং অন্যান্য সিলেটের বরুণার পীর সাহেব সহ অনেকের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য এসেছে এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে বা যারা এই ধরনের কার্যক্রম করেছে তাদেরকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি আব্দুর রবি ইউসুফী সাহেব ভিনদেশী কোন চক্রের এজেন্ট বলে আখ্যায়িত করেছেন। কাজে আমরা মনে করি যে এই যে 101 জন আলেমের নামে যে বিবৃতিটা এসেছে এটা একটা গভীর কোন ষড়যন্ত্রের আলামত। ইসলামী শক্তিকে, বিশেষ করে অরাজনৈতিক ইসলামী শক্তি হেফাজতে ইসলাম বাংলাদেশকে বিভক্ত করার একটা সুদূর প্রসারী চক্রান্তের একটা অংশ বলে আমরা মনে করছি। কাজেই যার তার নামে এরকম বানোয়াট বিবৃতি দেওয়াটা এটা খুবই আপত্তিকর একটা বিষয়। ডিআইটি মসজিদে হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির, ওনার বিষয়ে যতটুকু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে উনি মিম্বার থেকে কোনো আলোচনা করেছেন, হয়তো আলোচনার মধ্যে সুনির্দিষ্ট কোন রাজনৈতিক পক্ষকে তিনি আলোচনার এজেন্ডা নিয়ে এসেছেন, সেই জায়গায় তাদের পক্ষ থেকে প্রতিবাদ হয়েছে। আমি মনে করি যে এই বিষয়ে সকলেরই আরো দায়িত্বশীল হওয়া দরকার। ইমাম এবং খতিব সাহেবান তারা অবশ্যই জাতীয় প্রতিটি ইস্যুতে দিক নির্দেশনা প্রদান করবেন। দেশের শীর্ষ আলেমগণ ধর্মীয় ইস্যুতে, ইমান আকীদার ইস্যুতে তারা কথা বলবেন, তাদের কথা বলবার দায়িত্ব তাদের রয়েছে। তবে তারা কথা বলবার ক্ষেত্রে রাজনৈতিক ইস্যু, সেন্সিটিভ ইস্যু, সেই সেন্সিটিভ ইস্যুটাকে খুবই কেয়ারফুলি এটা হ্যান্ডেল করা উচিত। আর কোনো আলেমের বক্তব্য এবং তার অভিমত ব্যক্ত করার পরে উপস্থিত শ্রোতা সাধারণ বা কারো বিপক্ষে সেই বিবৃতি গেলেই সেখানে মসজিদ মাদ্রাসাগুলোতে অনভিপ্রেত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করাটাকে আমরা সমীচীন মনে করি। আমাদের মাওলানা আনোয়ার হোসেন ভাই, তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা নারায়ণগঞ্জ 4 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। শুধু সংগঠনের পক্ষ থেকেই না, বরং আমাদের যে 11 দলীয় যে সমঝোতার নির্বাচনের আমরা প্রত্যাশা করছি, সেখানেও বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে শর্ট লিস্ট, সেই শর্ট লিস্টের মধ্যেও আমাদের নাম আছে এবং সেটা গুরুত্বের সাথে আলোচনায় আছে এবং আমরা আশা করছি যে নারায়ণগঞ্জ 4 আসন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে আনোয়ার ভাই তিনি রিক্সা প্রতীক নিয়ে 11 দলীয় যে সমঝোতার পক্ষ থেকে ওয়ান বক্স পলিসিতে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশা করছি।